আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সংস্কার প্রশ্নে বিএনপি ছাড় দিলেও নতুন নতুন প্রস্তাব তুলে কালক্ষেপণ করা হচ্ছে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখছে না বিএনপি। রাজনৈতিক দলগুলোর মতপার্থক্যের কারণে সংস্কার বিষয়ে ঐক্যমত হওয়া নিয়ে সংশয়। চ্যালেঞ্জ হলেও জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ চূড়ান্তের আশা ডক্টর আলী রিয়াজের। গণহত্যার বিচার ও সংস্কার শেষে নির্বাচনের মাধ্যমে ইনসাফের বাংলাদেশ গড়ার অঙ্গীকার নাহিদ ইসলামের। দলকে সুসংগঠিত করতে এনসিপির দেশব্যাপী জুলাই পদযাত্রা অভিমত বিশ্লেষকদের। বাংলাদেশে কোনো জঙ্গি নেই দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। আগামী নির্বাচনে পর্যাপ্ত নিরাপত্তা দিতে ৬ মাসের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষ করার আশ্বাস। এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা। শোকাবহ কারবালার স্মরণে রাজধানীতে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সংস্কার ও জুলাই সনদ নিয়ে দ্রুতই রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছবে বলে আশা করছে বিএনপি। এমন দাবি করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন হওয়া নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। সকালে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সংস্কার প্রশ্নে বিএনপি ছাড় দিয়ে ঐক্যমত প্রতিষ্ঠায় সহযোগিতা করলেও নতুন নতুন প্রস্তাব তুলে অচল অবস্থা সৃষ্টি ও কালক্ষেপণ করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। বিএনপি সংস্কারের বিরুদ্ধে একটি মহল এমন প্রচারণা চালাচ্ছে অভিযোগ করে সংবাদ সম্মেলনে সংস্কার ইস্যুতে দলের অবস্থান তুলে ধরেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শুরু থেকেই ৬টি সংস্কার কার্যক্রমে বিএনপি সক্রিয়ভাবে অংশ নিয়েছে এবং ঐকমত্য কমিশনের প্রতিটি বৈঠকে ছাড় দিয়ে হলেও কমিশনের প্রয়াসকে সফল করার চেষ্টা করে যাচ্ছে। নিত্য নতুন এমন সব প্রস্তাব আসছে যেগুলো রাজনীতি, রাষ্ট্র ও সংসদ পরিচালনায় বিপুল প্রভাব ফেলবে। এসব প্রভাব ইতিবাচক হলে অবশ্যই তা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে, কিন্তু রাষ্ট্রের মালিক জনগণকে সম্পৃক্ত না করে তাদের প্রতিনিধিত্ব কিংবা প্রত্যাশার ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন করার অধিকার কোনো ব্যক্তি, দল কিংবা কমিশনের আছে কিনা তা বিবেচনায় নিতে হবে। তবে মির্জা ফখরুল এও জানিয়ে দেন, দেশ ও জনগণের স্বার্থের বাইরে গিয়ে কোনো প্রস্তাব মেনে নেয়ার সুযোগ নেই। রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ কতিপয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করার নামে জনগণের নির্বাচিত সংসদ, নির্বাচিত সরকার তথা রাষ্ট্র কাঠামোকে দুর্বল ও অকার্য করার কোনো প্রস্তাবের যুক্তিসঙ্গত বিরোধিতা সংস্কারের মূল উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ বলেই আমরা মনে করি। স্বৈরাচার ও ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে আমরাই সবচেয়ে সক্রিয়। ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে অধিক ক্ষমতা দিলে যেমন ফ্যাসিবাদ কায়েম হয়, ঠিক তেমনি নির্বাচিত সরকার এবং সংসদকে ক্ষমতাহীন করলে রাষ্ট্র দুর্বল, ভঙ্গুর ও অকার্যকর হয়। সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবির সমালোচনা করে বিএনপির নীতি নির্ধারকরা বলেন, এমন দাবি যারা করছেন তারা এখনো দেশবাসী বা রাজনৈতিক দলগুলোর সামনে এর যৌক্তিকতা তুলে ধরতে পারেনি। এটা বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্নভাবে এটা কার্যকর হয়। যারা পিআরের কথা বলতেছেন তারা কিভাবে সেই পিআর বাস্তবায়ন হবে এই ব্যাপারে কোনো কথা বলছেন না। তাহলে এ সম্পর্কে একটা অস্পষ্ট ধারণাই থেকে যাচ্ছে। এটা আলোচনার জন্য আলোচনা হচ্ছে। আমরা আশা করি আমরা একটা ঐক্যমতে পৌঁছতে পারবো। আলাপ আলোচনা হচ্ছে, তবে এটা দীর্ঘ আলাপ আলোচনা আমাদের কাম্য নয়। খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে, সাংবিধানিক বিষয়গুলোতে ঐক্যমতে আসতে পারলে ভালো। বিএনপি মহাসচিব বলেন, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে হাজারো শহীদের রক্তে অর্জিত পরিবর্তনের যে সুযোগ এসেছে তাকে কাজে লাগিয়ে বৈষম্যহীন, মানবিক, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। রাজনৈতিক দলগুলোর মতপার্থক্যে সংস্কার প্রক্রিয়ায় ঐক্যমত নিয়ে তৈরি হয়েছে সংশয়। তবে চ্যালেঞ্জ হলেও জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ চূড়ান্ত করা হবে বলে আশাবাদ জানিয়েছেন ঐক্যমত কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। বলেন, সংস্কারের রূপরেখায় সবাইকে এক কাতারে আনতে কিছুটা ধীরে এগুচ্ছে কাজ। দ্রুত ঐক্যমত প্রতিষ্ঠায় আগামী সপ্তাহ থেকে নিবিড় আলোচনায় বসবে কমিশন। এছাড়া নেপথ্যেও দলের শীর্ষ নেতাদের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন কমিশনের
অপর সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। দেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও সংস্কার কাঠামো গঠনের লক্ষ্য নিয়ে কয়েক মাস ধরেই চলছে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে অনেক ইস্যুতে ঐকমত্য তৈরি হলেও দ্বিমত স্পষ্ট হয়ে উঠছে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে। আশা করেছিলাম আবু সাঈদের শাহাদাত বার্ষিকীতেই আমরা সকলে মিলে এই সনদে স্বাক্ষর করতে পারব। সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদে বিরোধী দল থেকে নিয়োগ দেয়া ও নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ সহ কিছু বিষয়ে ঐকমত্য হলেও সংবিধান সংস্কার থেকে শুরু করে সাংবিধানিক নিয়োগ প্রক্রিয়া, সংসদের উচ্চকক্ষে সদস্য নির্বাচন পদ্ধতি, প্রধানমন্ত্রীর মেয়াদকাল, এমনকি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা সবই এখন আলোচনার টেবিলে। একেবারে মৌলিক বিষয় বলে চিহ্নিত করার চেয়ে আমরা বরঞ্চ বলি কোনগুলি খুব গুরুত্বপূর্ণ, কিসের জন্য গুরুত্বপূর্ণ এটা বিবেচনা করতে হবে। তাহলে গুরুত্বপূর্ণ, আমরা একটা জবাবদিহিমূলক রাষ্ট্র চাই। আমরা নিশ্চিত করতে চাই ক্ষমতার এককেন্দ্রীকরণ হবে না। আমরা নিশ্চিত করতে চাই যে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং বিচার বিভাগ প্রত্যেকটা নাগরিককে সুরক্ষা দেবে। এরই মধ্যে সময় যত গড়াচ্ছে চাপ বাড়ছে জুলাই সনদ ঘোষণার। ১৬ জুলাই শহীদ আবু সাঈদের মৃত্যুবার্ষিকীতে জুলাই সনদ ঘোষণার ইচ্ছার কথা জানিয়েছিলেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। তিনি বলছেন তা এখন জুলাই মাসের মধ্যেই ঘোষণা করা চ্যালেঞ্জ। কমিশনের অপর সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার জানান, এখনও রাজনৈতিক মতপার্থক্য রয়েছে মৌলিক বিষয়গুলোতেই। অনেকগুলো সংস্কার যেগুলো হওয়া দরকার, না হলে কিন্তু আমরা আবারও ঝুঁকিতে থাকি যে স্বৈরাচারের আবার ফিরে আসার। নির্ভর করে মূলত আমাদের রাজনৈতিক দলগুলোর উপর। রাজনৈতিক দলগুলো যদি রাজি হয় তাহলে একদিনে হয়ে যেতে পারে। অ্যান্ড এটা মূলত বলটা তাদের কোর্টে। আমি এখনো আশাবাদী যে আমরা জুলাইয়ের মধ্যে শেষ করতে পারবো। আবু সাঈদের শাহাদাত বার্ষিকীতে যদি পারা যেত ভালো হতো, কিন্তু দ্রুত করার চেয়েও জরুরি দরকার হচ্ছে সকলেকে যতদূর সম্ভব এক জায়গায় আনা। জুলাইতে করাও একটা চ্যালেঞ্জ, কিন্তু আমাদের তো শেষ করতে হবে। তারা বলছেন ঐকমত্য প্রতিষ্ঠায় টানা সংলাপের পাশাপাশি নেপথ্যেও দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে চলছে আলোচনা। নির্ধারিত ইস্যুতে প্রয়োজনে ছাড় দিচ্ছে ঐকমত্য কমিশনও। সংলাপ আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক, বাইরে যোগাযোগ করাটাও সংলাপেরই অংশ। অনানুষ্ঠানিক ব্যক্তিগত আলোচনা করা এটা গুরুত্বপূর্ণ। কালকের থেকে যে সপ্তাহ, সেখানে আমরা একদিন বসবো। পরবর্তী দিনগুলোতে দলের সাংগঠনিক এবং অন্যান্য কারণে আমরা বসবো না। তারপরের সপ্তাহ থেকে আমরা খুব ইন্টেন্সিভলি বসতে শুরু করব, যাতে করে খুব দ্রুত আমরা এক জায়গায় আসতে পারি। এ পর্যন্ত 2 ধাপে 54টি অধিবেশনে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসেছে ঐকমত্য কমিশন। সোমবার আবারও সংলাপে বসছে রাজনৈতিক দলগুলো। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। জনগণকে ক্ষমতায়িত করতে পারলেই জাতীয় নিরাপত্তা নিশ্চিত হবে। নেতিবাচক চিন্তা না করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে সবাইকে একমত হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর একটি হোটেলে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ FSDS আয়োজিত জাতীয় সংলাপে তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রে ফিরে যেতে সত্যিকার অর্থে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। সেমিনারে জামাত ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, নির্বাচিত সরকার দেশের সব সমস্যার সমাধান দিতে পারবে, তবে তড়িঘড়ি করে যেন নির্বাচন চায় না দলটি। এতে বক্তারা বলেন, শুধু নির্বাচন দিলেই চলবে না, আগে গণতন্ত্রের শক্ত ভিত তৈরি করতে হবে। একটি ইলেক্টেড ডেমোক্রেটিক গভর্নমেন্ট আমাদেরকে অনেক সমস্যার সমাধান করতে পারে। এখানে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামের কোনো ধরনের কোনো আপত্তি নেই। জনগণকে আপনাকে ক্ষমতায়িত করতে হবে, জনগণের সার্বভৌমত্বকে নিশ্চিত করতে হবে। যদি আমরা সেটা করতে পারি, তাহলে আমাদের জাতীয় নিরাপত্তাও নিশ্চিত হবে, আমাদের অন্যান্য বিষয়গুলো অত্যন্ত সহজ হয়ে আসবে। আমরা গণতন্ত্রই চর্চা করতে পারিনি ঠিক মতো। আমরা গণতন্ত্রকে চর্চা করতে গিয়ে প্রতি পদে পদে বাধা পেয়েছি। সেই জায়গায় আজকে আমাদেরকে একমত হতে হবে। আমার ধারণা যে আমরা সবাই এই ব্যাপারে একমত হয়েছি, এবং অনেকে নেতিবাচক কথা বলছেন, আমি কিন্তু খুব ইতিবাচক দেখতে পাচ্ছি সামনে। জুলাই গণহত্যার বিচার এবং সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই পদযাত্রার ৬ষ্ঠ দিনে চাঁপাইনবাবগঞ্জের পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় সীমান্ত হত্যা বন্ধ না হলে ভারত অভিমুখে লং মার্চের ঘোষণা দেন এনসিপি নেতারা।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাসিম মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন হুমায়ুন চিশতি। জুলাই পদযাত্রার ষষ্ঠ দিনে নওগাঁ হয়ে দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তিমোড়ে জনসংযোগ করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মী ও সমর্থকরা। পরে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে পথসভায় অংশ নেন তারা। পথসভায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানের বার্তা একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র কায়েমের স্বপ্ন দেখায় বৈষম্যহীন বাংলাদেশের। দেশের সকল জেলায় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সহ সব খাতে বৈষম্য দূর করার দাবি জানান এনসিপি আহ্বায়ক। এই শহীদরা যেই আকাঙ্ক্ষার জন্য, যেই নতুন বাংলাদেশের জন্য জীবন দিয়েছিল, আমরা যাতে সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, আমরা আপনাদের কাছে প্রতিজ্ঞা চাচ্ছি, শপথ নিতে বলছি, নতুন বাংলাদেশের পক্ষে, রাষ্ট্রের মৌলিক সংস্কারের পক্ষে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কঠোর সমালোচনা করে এনসিপি নেতারা বলেন, সীমান্তে আগ্রাসন আর মেনে নেওয়া হবে না। বাংলাদেশের মানুষ নিজেদের মর্যাদা নিয়ে, নিজেদের স্বাতন্ত্র্য নিয়ে, নিজেদের ঐতিহ্য নিয়ে এই বাংলাদেশে বাস করবে। বাংলাদেশের দিকে ওই ভারত, ওই আমেরিকা, ওই চীন আঙ্গুল উঁচিয়ে কথা বলার সাহস করবে না। যদি সীমান্তে আগ্রাসন চালানো হয়, সীমান্তে আমার ভাইদের উপর হত্যার চেষ্টা চালানো হয়, আমরা সীমান্তে লং মার্চ ঘোষণা করব। আমাদের সীমান্ত আমরাই রক্ষা করব। বিকেলে এনসিপির চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ে উদ্বোধন শেষে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেন এনসিপি নেতারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। শুধু নির্বাচনী প্রচার প্রসার নয়, দলকে সুসংগঠিত করতে এনসিপি দেশব্যাপী জুলাই পদযাত্রা করছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। একান্ত সাক্ষাৎকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ এটিএন বাংলাকে জানান, সবকিছুর ঊর্ধ্বে জুলাই ঐক্য, যা ঠিক থাকলেই আগামী রাজনীতি হবে আরও সমৃদ্ধ। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। জুলাই বর্ষপূর্তি উপলক্ষে দেশ করতে জুলাই পদযাত্রার মাধ্যমে ব্যস্ত সময় পার করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এখনও নিবন্ধন না পেলেও পছন্দের প্রতীক শাপলা হাতে অংশ নিতে দেখা যাচ্ছে তাদের। কোথাও কোথাও নির্বাচনী প্রার্থীও ঘোষণা করছেন আহ্বায়ক নাহিদ ইসলাম। অভ্যুত্থান পরবর্তী নতুন এই দলে সব তরুণ নেতৃত্ব, তাদের চোখে মুখেও নতুন বাংলাদেশের স্বপ্ন। সব ঠিক থাকলে প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী বছর ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চায় দলটি। সেই নির্বাচনের প্রচার হিসেবে কি এত সব আয়োজন এনসিপির? শুধু নির্বাচনী প্রচারণা নয়, দলকে দেশব্যাপী আরও পরিচিত করতেই এনসিপির এই আয়োজন বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির রহমান। ইমেজ তৈরির জন্য, জনগণের কাছে গ্রহণযোগ্যতার জন্য তার নানা কর্মসূচির মধ্য দিয়েই জনগণের সামনে তাকে উপস্থাপন করতে হবে, এবং যে কাজটা এনসিপি করছে বলে আমার মনে হয়। সুতরাং এটা যে শুধু নির্বাচন আমি তা বলব। অন্যদিকে এটা দলের যে সাংগঠনিক শক্তি সেটাকেও জানান দেওয়ারও একটা বিষয়। তার মতে এনসিপি যেহেতু অভ্যুত্থান পরবর্তী দল, তাই জুলাইকে কেন্দ্র করেই তারা জানান দিচ্ছে নিজেদের অবস্থানের। 30 দিন ব্যাপী যদি তারা একটা কর্মসূচি হাতে নেয়, একটা না একাধিক কর্মসূচি হাতে নেওয়ার মাধ্যমে তারা তাদের দলের যে কার্যক্রম, সেই কার্যক্রমকে তারা জনগণের সামনে তুলে ধরে দিয়েছে। আমি এটার মধ্যে কোনো হার্ম নাই, এটা ইটস ওকে, এটা হইতেই পারে রাজনৈতিক দলের ক্ষেত্রে। তবে রাজনীতিতে রয়েছে নানা বৈচিত্র্য, তাই তো দিন শেষে জুলাইয়ের ঐক্যটা ঠিক রাখার আহ্বান এই বিশ্লেষকের। চোখে পড়ার মতো আর কি। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। আর মাত্র কদিন পরে মৃত্যুর 1 বছর পূর্ণ হবে শহীদ ফয়সাল আহমেদ শান্তর। কিন্তু এখনো আবু সাইদ, মুগ্ধ কিংবা ওয়াসিমদের মতো করে আলোচনায় নেই চট্টগ্রামে জুলাই বিপ্লবের শহীদ শান্তর নাম। এই নিয়ে হতাশ তার পরিবার, ভুগছে নিরাপত্তাহীনতায়। দ্রুত সন্তানের হত্যাকারীদের বিচার দাবি করেছেন বাবা মা। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। শার্টটা আমি আয়রন করে দিতাম, যে এত বড় ছেলে ছিল ও করতে পারত, আমার ছেলের কষ্ট হবে, যে জন্য আমি শত ব্যস্ততার ভিতরে ওকে পরিপাটি রাখতাম। এভাবেই শূন্য পড়ে আছে পড়ার টেবিল, পোশাকগুলো সাজানো আছে আগের মতোই, সবই আছে, শুধু মানুষটিই নেই। শহীদ ফয়সাল আহমেদ শান্ত জুলাই আন্দোলনের নির্ভীক
আত্মপ্রত্যয়ী এক যোদ্ধা। সন্ধ্যা হয়ে আসছে, ওর জন্য নাস্তা রেডি করতেছিলাম। ও চা পরোটা পছন্দ করতো, ওর জন্য চা পরোটা রেডি করতেছিল। ওই সময় ওর দুইটা বন্ধু এসে খবর দিচ্ছে আর কি, যে শান্ত ভাইয়ার গুলি লাগছে, শান্ত ভাই মেডিকেলে, একটু চলেন আমাদের সাথে। বরিশালের ছেলে শান্ত ব্যবসার কাজে বাবা বরিশাল থাকলেও শিক্ষা জীবন শেষ করে সংসারের হাল ধরবেন এমন স্বপ্ন নিয়ে মা আর বোনকে নিয়ে চট্টগ্রামে বসবাস করতেন শান্ত। পড়াশোনা করতেন ওমরগনি এমইএস কলেজে। তবে 24 জুলাইয়ে আন্দোলন শুরু হলে 15 তারিখের মতো 16 তারিখ বন্ধুদের সাথে সে যোগ দেয় চট্টগ্রামের 2 নম্বর গেট এলাকায় অধিকার আদায়ের আন্দোলনে। যাওয়ার আগে মাকে বলে গিয়েছিল ফিরে আসবে সন্ধ্যের আগেই, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, মায়ের কথা রাখতে পারেনি শান্ত। একটি মাত্র বুলেটেই সব শেষ। এখনো ছেলের পোশাক বুকে জড়িয়ে খুঁজে ফেরেন প্রিয় সন্তানকে, সেই সাথে রয়েছে আক্ষেপও। তবে ফেসিবাদের বিরুদ্ধে অধিকার আদায়ে বুক চিতিয়ে লড়ে যাওয়া শান্তকে নিয়ে গর্বিত তার পরিবার। এই আন্দোলনের মোড়টা কিন্তু প্রথম দিনে ওই 16 তারিখের পরেই কিন্তু খুব জোরালো হয়েছে, কিন্তু সেইভাবে কিন্তু শান্তমণির ফোকাসটা ওভাবে আমরা দেখছি না। শান্তমণি যেন নাম না যেন আরো অনেকের ভিতরে চলে না যায়, আমার এটাই চাওয়া, যাতে করে ওরা যে জিনিসের জন্য আন্দোলন করছে এটা যেন প্রতিষ্ঠিত হয় দেশে, এবং ওইটা যেন চলে, যে বৈষম্যের বিরুদ্ধে ওরা আন্দোলন করছে এইটা যেন টিকে থাকে। শান্তর ফেসবুকে সে লিখেছিল, যে হৃদয় শাহাদাতের উচ্চাকাঙ্ক্ষা লালন করে সে হৃদয় কখনো হতাশ হয় না। তার মা বাবাও হতাশ না হয়ে দিন গুনছেন ছেলের হত্যাকারীদের বিচারের। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। পিআর পদ্ধতিতে কোনো দলই স্বৈরাচার হয়ে ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না বলে মন্তব্য করেছেন জামাতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। রাজধানীর পল্টনে পবিত্র আশুরা উপলক্ষে ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের আলোচনা সভায় তিনি একথা বলেন। মুজিবুর রহমান বলেন, পিআর পদ্ধতির নির্বাচনে প্রতিটি ভোটের মূল্যায়ন হয়, এজন্য জনগণের সরকার ও সংসদ গঠিত হয়। কিন্তু ক্ষমতায় বসতে পারলে ফ্যাসিবাদ কায়েমের পথ বন্ধ হয়ে যাওয়ার ভয়ে কেউ কেউ পিআর পদ্ধতির নির্বাচনে যেতে রাজি হচ্ছে না বলে মন্তব্য করেন এই জামাত নেতা। ইসলাম থাকলে জাতীয়তাবাদ থাকতে পারে না, আর জাতীয়তাবাদ হলে ইসলাম কায়েম হতে পারে না। সেই জন্য সব আদর্শই মানব রচিত, যে আদর্শই দুনিয়াতে এসেছে কোনোটাই মানুষের কল্যাণকর হতে পারে না। আগামী জাতীয় সংসদে আল্লাহর কোরআনকে, রাসূলের সুন্নাহকে কায়েম করতে হবে, তাহলে বাংলাদেশে সত্যিকার বৈষম্যহীন একটা সমাজ হবে। বাংলাদেশে কোনো জঙ্গি নেই দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো 3 জনের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। তবে আদৌ তাদের কোনো জঙ্গি সংশ্লিষ্টতা আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। আগামী নির্বাচনে পর্যাপ্ত নিরাপত্তা দিতে 6 মাসের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সকল প্রস্তুতি শেষ হবে বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। সম্প্রতি মালয়েশিয়ায় জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে 36 জন বাংলাদেশিকে আটক করে দেশটির পুলিশ। এর মধ্যে 5 জনের বিরুদ্ধে মালয়েশিয়ার আদালতে অভিযোগপত্র দায়ের করা হয়েছে, আর 3 জনকে শুক্রবার ফেরত পাঠানো হয়েছে দেশে। পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট ওই দিনই তাদের আদালতে তোলে, পরে 3 জনকে কারাগারে পাঠায় আদালত। di Syria ataupun Islamic State সেখানকার পুলিশের দাবি, জঙ্গি সংগঠন আইএসের বাংলাদেশ ইউনিট পরিচালনার জন্য মালয়েশিয়ায় অর্থ সংগ্রহ করছিল গ্রেফতারকৃতরা। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রপ্তানি কার্যক্রম পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বাংলাদেশে এখন আর কোনো জঙ্গি নেই। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই, এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই। আপনাদের সহযোগিতায় কিন্তু এখানে জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে। আপনারা এই যে গত 10 মাসে কোনো একটা ইনফরমেশন দিতে পারছেন জঙ্গিবাদের? ওখান থেকে 3 জন যারা আসছে তাদের মেইনলি ছিল তাদের ভিসার যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। ওদের পুলিশের চিফ যেটা বলছে, ওই 5 জনদের আসা হয় নাই, তাদের সাথে আমাকে সরকারি লেভেলে যোগাযোগের চেষ্টা করা হইতেছে, আমরা ইনভেস্টিগেশন করে দেখব। তাহলে এটিউতে কেন দেওয়া হলো, ইমিগ্রেশন পুলিশে কেন দেওয়া হলো না তাকে? ইমিগ্রেশনের থেকে তো এটিউতে না হয়েছে, অসুবিধা কি?
তবে জঙ্গি রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে তকমা লাগানো হচ্ছে কিনা এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি। এখন বিভিন্ন দেশে থেকে এটা হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয় আপনাদের ভালো বলতে পারবে। পরে উপদেষ্টা রাজধানীর উত্তরায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সদর দপ্তর এবং উত্তরা পূর্ব থানা পরিদর্শন করেন। এ সময় তিনি জানান, নির্বাচনে আইন শৃঙ্খলা ঠিক রাখতে রাজনৈতিক দলসহ সবার প্রস্তুতি প্রয়োজন। নির্বাচনের একটা ওয়ান স্টেক হলো, একটা হলো আইন শৃঙ্খলা বাহিনী, আর একটা হলো আমাদের প্রশাসনে যারা কর্মকর্তা আছেন তারা, আরেকটা আছে হলো আমাদের ইলেকশন কমিশন, আরেকটা আছে যে আমাদের যারা এই পার্টিগুলি ইলেকশনটার জন্য সবচেয়ে বেশি প্রস্তুতি দরকার যারা ইলেকশনে পার্টিসিপেট করবে তাদের। চারটার প্রস্তুতি একসাথে হলে কোনো অসুবিধা, আমাদের প্রস্তুতি কোনো ঘাটতি নেই। যেহেতু আমরা আরো সময় আছে 6 মাসের মতো, আমরা প্রস্তুতি নেওয়া শুরু করে দিছি। ওই সময় ইলেকশনের সময় আমার মনে হয় না আইন শৃঙ্খলার থেকে কোনো রকমের অসুবিধা হবে। তিনি আরো বলেন, মব ও ধর্ষণ প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। কিভাবে দখল বাণিজ্য করবে? ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। শোকযাত্রা, ইবাদত বন্দেগী সহ নানা কর্মসূচিতে কারবালার শহীদদের স্মরণ করছে বিশ্বের লাখো কোটি মুসল্লি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ আহলে বাইতের 72 সদস্যকে নির্মমভাবে হত্যার শোকাবহ এই দিনটি মুসলিম উম্মার কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য মুসলিম দেশে সুন্নি ও শিয়া সম্প্রদায়ের অনুসারীরা ধর্মীয় ভাব গাম্ভীর্যে পালন করছেন পবিত্র আশুরা। এ উপলক্ষে কঠোর নিরাপত্তায় রাজধানীর হোসনি দালান থেকে বের করা হয় তাজিয়া মিছিল। বিস্তারিত জানাচ্ছেন মুশফিকুর রহমান। ইমাম হুসাইনের শিক্ষা, প্রয়োজনে প্রাণ দাও, তবুও অন্যায়ের সঙ্গে আপোষ নয়। তাই তো জালিম ইয়াজিদ বাহিনীর হাতে প্রাণ গেলেও বিশ্বজুড়ে জয় জয়কার, ইয়া হুসাইন, ইয়া হুসাইন। সৃষ্টি থেকে আজ পর্যন্ত মুহররম মাস বিশেষ গুরুত্ব বহন করে। 61 হিজরির 10ই মুহররম আশুরার দিন ইমাম হুসাইন ও তার পরিবারকে কারবালার ফোরাত নদীর পানি বন্ধ করে ক্ষমতালোভী ইয়াজিদ বাহিনী নির্মমভাবে হত্যা করার পর দিনটি বিশেষ মর্যাদার সাথে পালিত হয় মুসলিম বিশ্বে। ইমাম হাসান আমাদের জন্য শহীদ হয়েছে, এত কষ্ট করছে, দিনিয়া করছে, এজন্য আমাদের জন্য এটা জরুরি। যে এই জিদে এতই নিশ্চয় ছিল যে ইসলাম রাখবো না, ইমাম হোসেন ইসলামের জন্য কারবালা শহীদ হয়েছে। ইমাম শহীদ হয়েছে কারবালার ময়দানে, এই জন্য আমরা এলেবেদকে স্মরণ করে আমরা কারবালার মিছিলটা বের করি। ইমাম হুসাইন ও আহলে বাইতের স্মরণে সকালে রাজধানীর সবচেয়ে বড় তাজিয়া মিছিল বের হয় পুরান ঢাকার হোসাইনি দালান থেকে। শোকের মাতম, শানে কারবালা, মানকাবাতে হোসাইনি পাঠ সহ ইয়া হুসাইন স্লোগান মুখে দেশ বিদেশের নানা ধর্মমতের হাজারো মানুষ যোগ দেয় শোক মিছিলে। I am from Uganda and today I am attending this big event because Aswar is for everyone, not only for Shia Muslims. So today is a very big day where we have to come and Hussein is not only the school for Shia Muslims nor Sunni Muslims but human being and humanity. He speaks about humanity. हज़रत इमाम इस्लाम करबला में ना खड़े होते तो आज इस्लाम जिंदा नहीं होता। এ সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ অনুসরণ করে অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন থাকার আহ্বান জানান অনুসারীরা। জান্নাতের সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে তার নাম ও নিশান মুছে দিতে চেয়েছিল কুচক্রী ইয়াজিদ, কিন্তু আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তাই তো মুসলিম বিশ্বে আজও নামের অলংকার হিসেবে ব্যবহার করা হয় হুসাইন। ইসলামী চিন্তাবিদরা বলছেন, ক্ষমতালোভী ইয়াজিদ নয়, সত্য ও ন্যায়ের প্রতীক হুসাইনি পতাকা তলেই ইহকাল এবং পরকালের মুক্তি। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। এবার আল আরফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। শেরপুরের ঝিনাইগাতি উপজেলায় দেশি মুরগি উৎপাদন ও পালন করে সাফল্যের মুখ দেখেছেন 63 জন নারী। স্থানীয় উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের অধীনে একটি প্রকল্পের আওতায় মাত্র 20,000 টাকা দিয়ে স্বাস্থ্যসম্মত মুরগির ঘর নির্মাণ এবং দেশি মুরগি লালন পালন করে অর্থনৈতিকভাবে লাভবান হয়েছেন তারা। এতে নিজের খরচের পাশাপাশি সংসারের নানা কাজে অর্থ যোগান দিচ্ছেন ওই নারীরা। ঝিনাইগাতি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন, শুরুতে বিষয়টি চ্যালেঞ্জিং হলেও প্রশিক্ষণ গ্রহণ করে মুরগি পালন করে এখন ঝিনাইগাতি নারীরা লাভবান। এই প্রকল্প নারীদের আত্মকর্মসংস্থানের পাশাপাশি পরিবারের পুষ্টি চাহিদা মিটিয়ে দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখছে। এবার আন্তর্জাতিক সংবাদ।
ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। স্থানীয় সময় রবিবার ভোরের দিকে ছোড়া এই ক্ষেপণাস্ত্র সফল লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে বলে দাবি করছে তারা। এই হামলার কয়েক ঘণ্টা পর ইয়েমেনের হুথি বিদ্রোহীদের একজন মুখপাত্র এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। তবে হুথিদের ছোড়া এই ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। ইসরায়েলের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, রবিবার ভোরে ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এ সময় ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেয়া হয়। একই সাথে ইসরায়েল হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই ধরনের হামলা অব্যাহত থাকলে হুথিদের বিরুদ্ধে নৌ ও বিমান অবরোধ আরোপ করা হবে। যুক্তরাষ্ট্রে আমেরিকা পার্টি নামে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছে টেসলা ও স্পেস এক্সের প্রধান বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, মার্কিন নাগরিকদের স্বাধীনতা ফিরিয়ে দিতে আমেরিকা পার্টির জন্ম হলো। এর আগে মাস্ক এক্সে একটি জরিপ চালান, যেখানে প্রায় 12 লাখ মানুষ অংশ নেয় এবং 2/3 নতুন রাজনৈতিক দল চায় বলে জানান তিনি। মাস্ক একসময় ট্রাম্প প্রশাসনের খুবই ঘনিষ্ঠ ছিলেন এবং দ্বিতীয় মেয়াদের সরকারি দক্ষতা বিভাগের প্রধান হিসেবে কাজ করেন। তবে সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের বিগ বিউটিফুল বিল নামে কর ছাড় ও ব্যয় বৃদ্ধির বিল নিয়ে তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এর জেরে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদটি ছেড়ে দেন মাস্ক। বিলটির কড়া সমালোচনা করে তিনি বলেন, এটি যুক্তরাষ্ট্রকে দেউলিয়া করে দেবে। এরপরেই নতুন দল গঠনের মধ্য দিয়ে মাস্ক ও ট্রাম্পের দ্বন্দ্ব আরও প্রকাশ পেল, যদিও এই নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস। ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘর্ষ শুরুর পর প্রথমবারের মতো জনসম্মুখে দেখা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে। স্থানীয় সময় শনিবার পবিত্র আশুরার আগের দিন তিনি তেহরানের ইমাম খামেনি মসজিদে এক ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন। রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত ভিডিওতে দেখা যায় তার উপস্থিতিতে উচ্ছ্বসিত সাধারণ জনগণ। ইসরায়েলের সাথে গত 13 জুন শুরু হওয়া যুদ্ধ শুরুর পর টানা 12 দিন খামেনিকে জনসম্মুখে দেখা না যাওয়ায় নানা গুজব ছড়ায়। তবে এবার তার সরাসরি উপস্থিতি সমর্থকদের মধ্যে স্বস্তি ও আবেগের সঞ্চার করেছে বলে জানায় দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। মহরম মাসে শোক পালনরত শিয়া মুসলিমদের জন্য এই উপস্থিতি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। এবার খেলার খবর। নাটকীয় জয়ে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে উঠল রিয়াল মাদ্রিদ। বরুসিয়া ডর্টমুন্ডকে তারা হারিয়েছে 3-2 গোলে। আরেক ম্যাচে বায়ার্ন মিউনিখকে 9 জন নিয়ে খেলেও 2-0 গোলে হারিয়েছে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজি। সেমিতে এই দুই দল মুখোমুখি হবে। আরো জানাচ্ছেন এসএম আশরাফ। কখনো কখনো বাস্তব সিনেমাকেও হার মানায়। বরুসিয়া ডর্টমুন্ড আর রিয়াল মাদ্রিদ ম্যাচটি দর্শকদের সেই রুদ্ধশ্বাস মুহূর্তই উপহার দিল। নির্ধারিত সময় শেষে রিয়াল মাদ্রিদ যখন 2-0 গোলে এগিয়ে ধরিয়ে নেওয়া হচ্ছিল, হেসে খেলেই জিততে চলেছে স্প্যানিশ জায়ান্টরা। কিন্তু 92 মিনিটে ব্যবধান কমায় জার্মান ক্লাবটি। এরপর 94 মিনিটে কিলিয়ান এমবাপ্পে আরও এক গোল করে ব্যবধান 3-1 করে। যেন দুদলই তাদের সব শক্তি শেষ মিনিটগুলোর জন্য জমিয়ে রেখেছে। 98 মিনিটে পেনাল্টি গোলে ডর্টমুন্ডের হয়ে দ্বিতীয় গোলটি করেন সেরহু গুইরাসি। তাতে জয় না পেলেও রিয়ালের বুকে কাঁপন ধরিয়ে দেয় জার্মান ক্লাবটি। আরেক ম্যাচে বায়ার্ন মিউনিখ আর পিএসজি প্রথমার্ধে কোনো গোলই পায়নি। দ্বিতীয়ার্ধের 78 মিনিটে দেসারি 2-এ এগিয়ে নেয় পিএসজিকে। এরপর 2 লাল কার্ড দেখলে 10 জনে রূপ নেয় ফ্রেঞ্চ ক্লাবটি। তাতে মনে হচ্ছিল খেলায় ফিরছে বায়ার্ন মিউনিখ। কিন্তু 96 মিনিটে ওসমান দেমবেলে গোল করে দলের জয় নিশ্চিত করেন। একই সাথে সেমিফাইনালও উঠে যায় তারা। এসএম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। সংস্কার প্রশ্নে বিএনপি ছাড় দিলেও নতুন নতুন প্রস্তাব তুলে কালক্ষেপণ করা হচ্ছে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দিচ্ছে না বিএনপি।
রাজনৈতিক দলগুলোর মতপার্থক্যের কারণে সংস্কার বিষয়ে ঐক্যমত হওয়া নিয়ে সংশয় চ্যালেঞ্জ হলেও জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ চূড়ান্তের আশা ডক্টর আলী রিয়াজের। গণহত্যার বিচার ও সংস্কার শেষে নির্বাচনের মাধ্যমে ইনসাফের বাংলাদেশ গড়ার অঙ্গীকার নাহিদ ইসলামের। দলকে সুসংগঠিত করতেই এনসিপির দেশব্যাপী জুলাই পদযাত্রা অভিমত বিশ্লেষকদের। বাংলাদেশে কোনো জঙ্গি নেই দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। আগামী নির্বাচনে পর্যাপ্ত নিরাপত্তা দিতে 6 মাসের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষ করার আশ্বাস। এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা। শোকাবহ কারবালার স্মরণে রাজধানীতে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।